আফটারনুন আঙ্কেল আন্টি প্রিয় বন্ধুগণ দিদি দাদা ভাই বোন ওয়েলকাম ব্যাক টু এস ফ্যামিলি ব্লগস উইথ আ নিউ এপিসোড। আর আজকে কিছু এক্সাইটিং হতে চলেছে কি, চলো লেটস ফাইন্ড আউট ইন দ্য ভিডিও। পেছনের মেসটাকে ইগনোর করো আর এই টাওয়েলটাকেও ইগনোর করো, এটাকে আজকে ফেলে দেবো উঠিয়ে। যাচ্ছি রেডি হয়েই ফ্লোই। আমার এই টপটা খুব সুন্দর লেগেছে, লিটারালি আমি যখনই এটা পরছি আমার আবার দিল্লি যেতে ইচ্ছা করছে। এইটা আর নিচের প্যান্টটা 200 টাকা, কে ভাববে যে পুরো সেট 200 টাকা। তোমরা আরেকটা জিনিস জানো, আমি এটা তো বাই ডিফল্টই পরে নিয়েছি, বাট এটা আমি সরোজিনী মার্কেট দিল্লি থেকে কিনেছিলাম আর এটা 250 টাকা নিয়েছিল। এটা এখনও ভালো চলছে। তো আগেন দিল্লি মিটস দিল্লি। তোমরা ভাববে হয়তো কি পাগল হয়ে গেছে, বাট অনেস্টলি দিল্লির শপিংয়ের ক্রেজ এরকমই, আর খুশি আর হ্যাপিনেস এরকমই। আজকে যদি পেঁপেগুলো না নিয়ে যায় আমি কিন্তু খেয়ে নেবো। যাচ্ছি আমার রেন্টাল এগ্রিমেন্টটাকে নিয়ে গ্যাস কানেকশানের দোকানে, যেরমটা বললাম। আর যদি আমার নামটা দেখো, সববার কিছু না কিছু ভুল করে। অন্য বার তাও অর্পিত থা লেখে, এবার অর্পিত লিখে ছেড়ে দিয়েছে, ARPITH বাসু, আর অত গ্রাহ্যও করিনি। ব্যাঙ্গালোরে ওয়েদার ভালো হলে বাইক রাইড ইজ ওয়ান অফ দ্য বেস্ট থিং, যেটা আমার পছন্দ। আমি কোথাও বি চলে যাবো বাইক রাইড করে। চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেল কমপ্লিট। খেতে খেতে সৌমি ব্লগটাও দেখে নিলাম। আর ও তো তোমাদের বলেই দিয়েছে আমাদের কি টেনশান ছিল, একটা বিশাল টেনশান ছিল। মানে আমার যেন হাত পা ঠান্ডা হয়ে গেছিলো যে কোথায় গেল জিনিসটা। কেন কি লকারে দেখে এসেছিলাম আগে, তখন দেখতে পাইনি। তারপরে মনে হচ্ছে নেই লকারে, তাহলে কোথায় গেল জিনিসটা। লকারে নেই তো। আর বিয়ের জিনিস সত্যি কথা বলতে কীরম লাগে চিন্তা করো, যদি এরকম হয়। তো সত্যিকারে কর্নারে ঢুকে গেছিলো, মানে খেয়াল ওটা মাথা থেকে বেরিয়ে গেছিলো বলে ওটা চেকই করিনি যখন গেছিলাম ব্যাংকে। এই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে সাসপেন্স ছিল আর তোমাদের কাছে রেখেছি। আর যাই হোক, বাকিটা তো সৌমি বলেই দিয়েছে। তো এখন খেয়ে দিয়ে দেখছি যে আমারও তো সময় হয়ে এলো পুরী যাওয়ার। আজকে শনিবার, নেক্সট শনিবার যাব। তো জানাদিদের সাথে যাচ্ছি, তোমাদের বলেছি কিনা আমার মনে পড়ছে না, অ্যাকচুয়ালি তো রোজ ভিডিও করছি না, ওই জন্য মনেও থাকছে না যে তোমাদের শেয়ার করেছি কিনা। নেক্সট শনিবার যাচ্ছি জানাদিদের সাথে। অভিরও যাওয়ার কথা ছিল, কিন্তু ওর যেহেতু পয়লা বৈশাখে ওখানে থাকতে হবে বাওয়ালিতে, সেই কারণে ওর টিকিটটা করা হলো না। আমি এবার বললো তুমি চলে যাও, ওরা বলছে বারবার, তাই আমি যাচ্ছি। আর কী শাড়ি পরবো, মানে পুজো দিতে যাব সেটাই ভাবছিলাম। তো জানাদি বললো কেরালা কটন পরতে, রিমিও কেরালা কটন পরবে, জানাদিও পরবে। তাই আমি বললাম আমার কাছে সব আছে মোটামুটি, কেরালা কটনটা নেই। ওইটা আমি কোনো দিন কিনিনি, কেন পুরো সাদা তো, তাই জন্য আমি কোনো দিন কিনিনি। তো বললো যে ঠিক আছে, তোর তাহলে কিনতে হবে না, আমার কাছে এক্সট্রা আছে, ওটা নিয়ে নেবো। তাও আমি একটা এক্সট্রা ভাবছি নিয়ে যাব শাড়ি, কেন কি সাদার মধ্যেই। হ্যাঁ, এই শাড়িটা বহুদিন আগে কিনেছিলাম অনলাইনে, সুরাত থেকে অর্ডার দিয়েছিলাম। আমি তো এখন শাড়ির বিজনেস করতাম, আমিও করতাম আগে, মানে টম্পিরা যখন শুরু করেছিল আমিও করেছিলাম। আলাদা, ওরা আলাদা, আমি আলাদা করেছিলাম। কিছু 1 বছর 1.5 বছর মতো আমিও করেছিলাম অনলাইনে, মানে শপিং অনলাইনে আর কি সেল শুরু করেছিলাম। তো তখন আর কি সুরাত থেকে নিয়েছিলাম। তো আমি আমার জন্য একটা নিয়েছিলাম শাড়ি। তো এখনও দেখো কতদিন হয়ে গেল, কত বছর হয়ে গেল, এখনও শাড়িটা মনে হয় যেন ওরকমই নতুন রয়েছে, মনে হচ্ছে এই তো নতুন কেনা হলো শাড়িটা। এত ভালো লাগে না, আর পরলে কি আরাম, সফট,
আর খুব সুন্দর লাগে ডিজিটাল প্রিন্টের শাড়িটা। তোমরা এরকম শাড়ি তোমাদের কাছে আছে হয়তো, বা অনেকে দেখেছো হয়তো। যাই হোক, তো ভাবছি এটাও ধুয়ে ওয়াশ করা আছে কিনা আমার খেয়াল নেই, এত শাড়ি হয়ে গেছে না। তো আমি ভাবছি ঠাকুরে অন্য জায়গায় হলে আলাদা কথা, ওয়াশ করা না হলেও চলবে, ঠাকুরের জায়গায় যাব, পুজো দিতে যাব, ওয়াশ করা তো দরকারই। এবার মনে নেই, সম্ভবত ওয়াশ করা আছে এটা, কেন আমি মোটামুটি ঠাকুরের জায়গায় পরে যাওয়ার সব শাড়ি টাড়ি আমি মোটামুটি ধুয়ে টুয়ে রাখি। তাহলেও ভাবছি যদি ওয়াশ করা না থাকে, তাই জন্য ভাবছি কালকে এটা ধোবো। তাই বার করলাম শাড়িটার সাথে, ব্লাউজও আছে, সব ধোবো, সব ধুয়ে টুয়ে রাখলাম। চলো, এই ঘরে তা দিয়ে শোয়া যাবে না, ভীষণ গরম। সৌমির ঘরটা যাই, ওখানটা এসি চালাই, একটুখানি রুমটা ঠান্ডা করে একটু রেস্ট করি। গ্যাস কানেকশনের ওখানে গেলাম, বলল যে নতুন গ্যাস কানেকশন দেবে না এখন, নেক্সট মাসে আসতে। তো বললাম কি করব, ওরম করে কি করে চলবে, বললো নাম্বার লিখে যাও। তো দেখলাম অনেকজনই লিখছে, একটা সিঙ্গেল গ্যাস সিলিন্ডারের নাম্বার লিখে দিলাম। এখন গ্যাসের আরও অন্য অন্য দোকান খুঁজতে খুঁজতে চলে এসেছি একটা ফ্ল্যাটে, ফুললি ফার্নিশড টুলেট দেখছিলাম। তো ওটা দেখতে যাচ্ছি উপরে। একটা সুন্দর গেটেড সোসাইটি উইথ পাওয়ার ব্যাকআপ। जा रहे हो क्या भैया? लिफ्ट नहीं है? अच्छा सर सर नहीं, इसके ऊपर होगा तो गर्मी होगा ना छत का। उसका इसको ऊपर कितना स्क्वायर फीट है ये टोटल? 1200 स्पेशियस तो है। किचन का बालकनी बैल्कनी? यूटिलिटी वाला है। हाँ। पूरा घर में किचन में आता बालकनी। ओह अच्छा, एक ही बैल्कनी है बस? है ये एक रूम है। ओके। पूरा रूम का एसी है। ये कब से खाली हुआ, कब से ऐड हुआ? खाली है। कबर्ड साइज थोड़ा छोटा है घर के हिसाब इधर से। का 4 आदमी 3 आदमी कुछ भी लोग। देखिए तो हाँ, रूम ऑलमोस्ट दोनों सेम है। পুরো হোটেল তো। এরকমও হয় নাকি? পুরো হোটেল। পুরো সবকিছু কভার্ড। বাড়িতে থাকো, তোমার বাড়িতে এসে হাউসকিপিংও Daily। দিচ্ছে, লন্ড্রিও দিচ্ছে, ডেলি এসে কালেক্ট করে নেবে, ডেলি জল দিয়ে যাবে, ডেলি পরিষ্কার করবে, ঘর বাসন সব চেক ওয়াশরুম করে মপিং যাচ্ছে। ডাস্টিং সব করে যাবে। আর 80 পিস লন্ড্রি হ্যাঁ, पर पर्सन 80 पीस लॉन्ड्री होता है मासे कवर्ड। मासे का, और 80 पीस इज गुड एनफ। हाँ, it's a आयरनिंग lot। इंक्लूडेड। तो सोचो एक घर से जो 55K ले रहा है वो 180 पीस लॉन्ड्री। हाँ, पैसा वसूल। हाँ मतलब মোটামুটি খারাপ দিচ্ছে না। पैसा दिले। আর এরমও হয়, মানে তুমি জাস্ট রেন্ট দাও আর থাকো। হ্যাঁ, সব কভার্ড এভরিথিং। দুটো ট্রলি নিয়ে আসো, মানে কাপড় নিয়ে আসো আর থাকো ব্যাস। খালি আমার স্টোরেজটা একটু কম লাগলো। আরে স্টোরেজ কি করবে এত স্টোরেজ? আমার এখন ঘরে স্টোরেজের এত ইস্যু হয় বলেই অনেক কিছু এক্সট্রা কিনতে হয়েছে, বেড সাইড টেবিল, এই সাইড ওই জামা কাপড়ের ব্যাগ, ওগুলো তো ইস্যু হবে না। বাট এখানে তুমি শুধু জামা কাপড়ই রাখবে, আর কিছু তো নিয়ে আসতে হচ্ছে না, সবই দিয়ে দিচ্ছে এখানে। তো জামা কাপড় রাখতেই তো অসুবিধা হচ্ছে, চাদর রাখবো, জামা কাপড় রাখবো, হয়ে যাবে। যাই হোক এখন 55K খরচা করার মতো আই থিঙ্ক ইজ এ লট। এভরিথিং, এটা প্রথমবার দেখলাম। হ্যাঁ, শুধু ব্যাঙ্গালোরে, তাও নর্মাল একটা এরিয়া, এমন কিছু হাইফাই না। আজকে একদম সাডেন প্ল্যানস। মারুথাল্লিতে সেঞ্চুরির একটা খুব সুন্দর নতুন প্রজেক্ট হচ্ছে সামনেই, তো ভাবলাম ঢুকে গিয়ে দেখে আসি। ওদের নতুন অফিসও তৈরি হয়েছে রিসেন্টলি।
gym, mini theaters, business centers, park, indoor games will be happening. And on the top, this is going to be your infinity pools. All the towers, 1 to 3, balconies are facing towards that side. There you're getting sports amenities. Talking about towers, we're bringing it together for this project, and they're doing the complete landscaping, architecture, and facade structure of this project. As I mentioned, sir, this is 2 lakh plus square feet area. There you're getting 2 pools. One is Got it. that's your top of area. This is all your clubhouse. 10 feet you told, right? Yes, ma'am. 10 feet. That's the entry for your basement. As soon as you're entering, this is the view for your sports amenities. This is actually the view from the balcony. How it's gonna look like. That's our commercial towers. The balconies are going to be like this spacious. Yeah, ma'am. It's a long, spacious balcony. এই তো চলে এসেছি আর খুব সুন্দর প্রজেক্টটা দেখে এলাম। ওই যে ব্রোশারটা রাখা রয়েছে সেঞ্চুরি মেরাই। ব্যাপারটা হচ্ছে যে আমি যে প্রাইসে ইনভেস্ট করে এখন যে ঘরটা কিনেছি এটা 3 টাইমস তার প্রাইস, কিন্তু প্রজেক্টটা যা বানিয়েছে মানে ইটস রিয়েলি এমন থট প্রসেস, স্কাই ওয়াক, ইনফিনিটি পুল আর ডুপ্লেক্স পেন্ট হাউসেস, কটা ঘর ওপরে ডুপ্লেক্স পেন্ট হাউসেস, প্রিমিয়াম প্লটস, প্রিমিয়াম প্রাইসেস, প্লাস এটা হচ্ছে ডুয়াল প্রজেক্ট, বেসিক্যালি কমার্শিয়াল আর রেসিডেন্সিয়াল দুটো মিক্সড। 11.5 একর্স রেসিডেন্সিয়াল, বাকি 3.5 একর্স ওরা করছে হচ্ছে কমার্শিয়াল অফিস স্পেস আর কি। তো যাই হোক, এখন একটুখানি ছাতু খেয়ে যাব জিম, তারপর তোমাদের সাথে ডিটেলস পরে শেয়ার করব। যদি তোমরা ইন্টারেস্টেড হও আমাকে লিখো, ডিটেলস শেয়ার করবো ইন দ্য সেন্স কেনার কথা বলছি না, এখন কিনবো কিনা সেটাও জানি না। দেখতে গেলাম যে এখন কিরাম আপকামিং প্রজেক্টস আসছে, কিরাম কি প্রাইসিং চলছে ব্যাঙ্গালোরে। এটা একদম প্রাইম এরিয়া, একদম মেন রোডে, আর এতটা সুন্দর প্লট যেখানে কোনো বলছিল গ্রেভিয়ার্ড নেই, মানে এত বড় এরিয়াতে জেনারেলি একটা গ্রেভিয়ার্ড বা কিছু থাকে, ড্রেন সিস্টেম, ড্রেন থাকে, ড্রেন নেই, একদম ক্লিন প্লট। তো ডেফিনেটলি ওরা যা দিচ্ছে সেই হিসাবে অনেক কম প্রাইস চার্জ করছে। আজকে মোটামুটি 2টো ঘর দেখা হয়ে গেল, একটা রেন্টের জন্য যেটা দেখতে গেছিলাম ওটাও একটু হাই এন্ড প্রাইস, কিন্তু সব কিছু অ্যামিনিটিস দিচ্ছে, আর একটা তো এটাই। আমি জিম থেকে একটুখানি আমার বন্ধুদের সাথে চলে এলাম আইসক্রিম খেতে। এখন সামার সিজন, আইসক্রিম সিজন আর কি। গুড ইভিনিং সবাইকে। আজকে হঠাৎ মনে পড়লো, অ্যাকচুয়ালি 2 দিন আগে আমি ব্লগটা যখন দেখি, কমেন্ট পড়ি তোমাদের, আমি ভুলে গেছিলাম সত্যি কথা রিপ্লাইটা দেওয়ার জন্য, দেবো করে ভুলে গেছি। সুস্মিতা সরকার, তুমি লিখেছো যে আমরা কখনো কেন অনুকূল ঠাকুরের মন্দিরে যাই না বা কখনো নাম করি না কেন, দেখো সাই বাবার নাম করি কেন, তুমি এরকম জিজ্ঞাসা করেছো, খুব ভালো জিজ্ঞাসা করছো। তোমার এই কোশ্চেনটা থাকা খুবই দরকার, আর আমাদের তার রিপ্লাই দেওয়াও দরকার। তবে সব জিনিসের রিপ্লাই তো দেওয়া যায় না, কিন্তু যেটা দেওয়া যায় নিশ্চয়ই দেবো তোমাদেরকে। ব্যাপারটা হচ্ছে দেখো, আমরা দীক্ষা, আমার বিয়ের পরে আমি আন্দামানে দীক্ষা নিই, তারপরে ওখান থেকে আমি বাইরেই থাকি, পাঞ্জাব, বোম্বে, তারপরে তোমার নারেলা মানে তোমার দিল্লি, এসব জায়গা থাকে। ওখানে অনুকূল ঠাকুরের মন্দির পাইনি কোনো দিন, মানে সেইভাবে আমি অনুকূল ঠাকুরের মন্দিরে কোনো দিন, মানে বিয়ের এতগুলো বছর কোনো দিন যাওয়া হয়নি। কলকাতায় এসেই 1-2বার গেছিলাম, তখন ব্লগ করতাম না, যখন গেছিলাম তখন ব্লগ করতাম না। আমরা তো ব্লগ শুরু করেছি এই 3-4 বছর হলো, তার আগে যেতাম। তো যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে দেখো, ঠাকুর সবই এক। আমরা, তোমরা যারা দীক্ষিত আছো অনুকূল ঠাকুরে, বা তুমি যদি দীক্ষিত থাকো তুমিও জানবে যে সকালে ইষ্টবৃত্তি করা আর নাম করা এটা আমাদের চলতেই থাকে, এটা করতেই হয়।
তো দিনে একবার হলেও নাম নিতে হয়। এটা আমি আর বললাম না, আমাদের যে দীক্ষিত মন্ত্রটা আছে সেটা কি, সেটা আর তো আর বলা যাবে না। যাই হোক, তো নিতে হয়, সেগুলোই আমরা করি। আর আমি বাইরে বাইরে যতদিন ছিলাম সেইভাবে অনুকূল ঠাকুরের মন্দিরে পাইনি বলে সেইভাবে জড়িত হয়নি। বাইরে বাইরে যখন ছিলাম সাই বাবার মন্দির, বজরংবলীর মন্দির, এখানেই ঘুরে বেরিয়েছি, এখানেই দেখেছি। আর সাই বাবার কাছে গিয়ে দেখো, নিজের গুরুদেব তো মনেই আছে। আমি সাই বাবার মানে সাই বাবার মধ্যেও অনুকূল ঠাকুরকে দেখি, অনুকূল ঠাকুরের মধ্যেও সাই বাবাকে দেখি। আমরা মা কালীকেও দুর্গাকে দেখি, মা দুর্গাকে মধ্যেও মা কালী দেখি, কিন্তু ঠাকুর তো সব একই, মা কালী মা দুর্গা তো একই, তাই না? খালি নাম আলাদা। তো এটাও তেমনি। আর সেইভাবে এখানে আর তারপরে যখন ব্লগ শুরু করেছি, সত্যি কথা সাই বাবার মন্দিরেই যাই, সেই জন্য যাওয়া হয়নি। বা তোমাদের আর কি অনুকূল ঠাকুরের আর নাম কি বলবো, যেহেতু এখানে নাম, যেটা এটা দীক্ষার ব্যাপার, সাই বাবার তো দীক্ষার কোনো ব্যাপার নেই, তাই জন্য নাম বলো, গান গাও, মন্দিরে যাও, দেখাও, কোনো ব্যাপার না। অনুকূল ঠাকুরের মন্দিরে যায়, কিন্তু দীক্ষার নাম বা সব তো বলা যাবে না। তো সেটাই হচ্ছে ব্যাপার। যা মনে আছে আমাদের আছে, আমরা সকালে ইষ্টবৃত্তি করি, নাম করি, সেটা তো আমাদের মনে আছে। তুমি যদি দীক্ষা নিয়ে থাকো তুমি জানবে, বা যারা আছো দীক্ষা তোমরা অনুকূল ঠাকুরে, ব্যাপারটা এইটাই। তো শাশুড়ি এমনি বিকেলবেলা প্রার্থনা শোনে রোজ বিকেলে। আমি তো সেইভাবে বাইরে থেকেছি, সেইভাবে প্রার্থনা শুনিনি। ওই যখন আন্দামানে যেতাম তখন প্রার্থনা জয়েন করতাম, মন্দিরে গিয়ে দেখতাম। তখন তো ব্লগ কোথায় ছিল, তখন তো ব্লগ ছিল না। বাবা কলকাতায় আসার পরে 1-2বার এখানে কাছেপিঠে আছে মন্দির, আমরা গেছিলাম প্রার্থনার সময়। ওই রোববার হতো, রোববার যেতাম। আর নিলাম বাগচি, তুমি বলেছো রান্নার রেসিপি দেখাতে, নিশ্চয়ই দেখাবো, মাঝে সাঝে নিশ্চয়ই দেখাবো। আর বেশি রান্নার ভিডিও দিলে তো অনেক বড় হয়ে যায়, আর এখন যেহেতু সৌমির অনেকগুলো ভিডিও থাকে সেই জন্য, আর ওর তো টাইমটা সত্যিকারেই কম, যে বড় ভিডিও হলে ওর এডিটিং করাও খুব অসুবিধা হয়, সেই ভেবে দিই না। যখন থাকবে না নিশ্চয়ই দেব। আর আমরা সবসময় আছি তোমাদের সাথে, তোমরাও আমাদের সাথে সবসময় আছো, এইটাই ব্যাস আমাদের সান্ত্বনা, ব্যাস মানে আমাদের ভালো লাগে এটাই, যে সবসময় তোমরা আমাদের পাশে আছো, এই যে ভালো লাগছে তোমাদের। আর আমরা আসবো নিশ্চয়ই, আমরা মাঝে সাঝে ব্লগে আসবো, সবাই আসবো, আর সবাই আমরা ভালো আছি, চিন্তা করো না। আর আশা করি তোমরাও সবাই ভালো আছো, ভালো থেকো এইভাবেই।